নমস্কার। সমাজতত্ত্বের একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির MSO3 নিয়ে আলোচনা করব। বলে রাখি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির সমাজতত্ত্বের ইউজি এবং পিজি লেভেলের প্রত্যেকটি ব্লক এবং প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি টপিক নিয়েই আমরা ভবিষ্যতে আলোচনা করব এবং তা এই ইউটিউব চ্যানেলটিতে আপলোড হতে থাকবে। আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি সেটি হলো MSO3। এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, আমরা শুধুমাত্র সেই সমস্ত টপিকগুলোই আলোচনা করব যা বিগত 5 থেকে 6 বছরের প্রশ্নানুযায়ী ইম্পর্টেন্ট, অর্থাৎ যে প্রশ্নগুলো ঘুরে ফিরে প্রতিবার এসেছে, আমরা সেই প্রশ্ন সেই টপিক নিয়েই আলোচনা করব। যেই স্থানগুলি ইতিমধ্যে হাইলাইট করে রেখে দিয়েছি সেই টপিকগুলো থেকে বারে বারেই প্রশ্ন এসেছে। সুতরাং এত বড় সিলেবাসের শুধুমাত্র এই নির্দিষ্ট পোর্শনগুলো যদি কোনো স্টুডেন্ট পড়ে পরীক্ষা দিতে যায় তাহলেই যথেষ্ট। এক্ষেত্রে বলে রাখি, বাংলায় যা বলা হচ্ছে সে যদি নিজের ভাষায় সেগুলোই লিখে দিয়ে আসে তাহলেই যথেষ্ট। প্রত্যেকবারই যে ইগনুর ভাষা বা কঠিন ভাষা দিয়ে তাকে সাজিয়ে দিয়ে আসতে হবে উত্তরপত্র, এমনটা নয়। সে কতটা বুঝেছে সেটাই ইম্পর্টেন্ট। আজকে আমরা শুরু করব 1.3 থেকে, যেখানে টপিকটা হলো কোথ, মর্গ্যান, মার্কস অ্যান্ড স্পেন্সার অন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেস। অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেসের বিষয়ে কোথ, মর্গ্যান, মার্কসের থিওরিগুলি কি কি ছিল, এবং তারপরে পড়ব ডুরখেইম, পার্সন, এবং সবশেষে ডেভেলপমেন্ট, সোশ্যাল অ্যান্ড হিউম্যান ডাইমেনশনস, অর্থাৎ ডেভেলপমেন্টের সামাজিক এবং মানবিক যে দিকগুলি আছে সেগুলি নিয়ে, এবং ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজির যে পরিবর্তনগুলি এসেছিল, অর্থাৎ 1.3, 1.4 পার্শিয়াল, 1.7 পুরোটা, 1.8 পুরোটা। তাহলে কোথ থেকে শুরু করা যাক। এক্ষেত্রে মনে করিয়ে দিই, অগাস্ট কোথ ছিলেন সোশিওলজির জনক, ফাদার অফ সোশিওলজি, যিনি 1839 সালে সোশিয়াস এবং লগস কথার দুটি থেকে সমাজতত্ত্ব বা সোশিওলজি কথাটির আবির্ভাব ঘটান। আজকে আমরা পড়ছি তাহলে অগাস্ট কোথ ডেভেলপমেন্টের বিষয়ে কি কি বলেছিল। অনেকের ক্ষেত্রে বিষয়টি সোজা হবে যারা অগাস্ট কোথকে ইতিমধ্যে পড়েছে, তার কারণ আমরা জানি অগাস্ট কোথ যে সমস্ত থিওরি দিয়েছিলেন তার মধ্যে ছিল ল অফ 3 স্টেজেস, সোশ্যাল স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স, হায়ারার্কি অফ সায়েন্স এবং পজিটিভ সায়েন্স বা পজিটিভিটি। অর্থাৎ এই জিনিসগুলোই কিন্তু আসলে পরিবর্তনের সূচক ছিল। প্রথমেই সহজভাবে আমাদের এটা বুঝে নিতে হবে। আমি বলছি একটা সমাজের কথা, যেই সমাজটি প্রথমে ছিল স্থিতাবস্থায়। স্থিতাবস্থায় থাকার কারণেই থাকাকালীনই তার মধ্যে কিছু গতিময়তাও আসে। যদি আমি ইংলিশে বলি, সোশ্যাল স্ট্যাটিক্স মানে স্থিতি, সোশ্যাল ডাইনামিক্স মানে গতি। তাহলে সামাজিক স্থিতি ও সামাজিক গতি, এই দুটি নিয়ে যখন আমি আলোচনা করছি তখন তো আমি ইতিমধ্যেই ডেভেলপমেন্ট অ্যান্ড চেঞ্জ নিয়েই আলোচনা করছি। তাহলে এর ক্ষেত্রে আমি বুঝতেই পারছি যে প্রথম থেকে অগাস্ট কোথ চেঞ্জ, ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেস কিভাবে ঘটে মানব সমাজে সেটি নিয়েই ওয়ারিড ছিলেন। তিনি সমাজটাকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একদিকে বলছিলেন সোশ্যাল স্ট্যাটিক্স, যেখানে কিনা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের যে জটিলতা সেই জিনিসগুলি নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং তারই সাথে তিনি বলেছিলেন যে এই সমাজে স্ট্যাটিকনেস থাকবে সেই সমাজে ডাইনামিকনেসও আসবে, অর্থাৎ সেই সমাজের পরিবর্তনও আসবে। এক্ষেত্রে বলে রাখি, তিনি বলেছিলেন যে সেই পরিবর্তনটি হবে ধীর এবং স্থির, অর্থাৎ র্যাপিড চেঞ্জ না,
ধীর স্থির পরিবর্তন, সেটাকে উনি সোশ্যাল ডাইনামিক্স বলে উল্লেখ করেছিলেন। Moreover, he regarded the history of Europe as synonymous with the history of the human race. তিনি ইউরোপের ইতিহাসের যে পরিবর্তন, সেটাকে উনি সমগ্র পৃথিবীর যে পরিবর্তন তার সাথে তুলনা করেছিলেন। যে সমস্ত পার্টগুলো হাইলাইট করা রয়েছে সেই সমস্ত পার্টগুলো পড়লেই যথেষ্ট, এবং সেই জায়গাগুলোয় কি কি লেখা রয়েছে সে বিষয়ে যা বলছি সেটা যদি বুঝে নাও, ব্যাস, আর তাহলে মুখস্থ করার কোনো জায়গাই থাকে না। অগাস্ট কোত সমাজটিকে 3 ভাগে ভাগ করেছিলেন: থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভ। তিনি দেখিয়েছিলেন যে এই থিওলজিক্যাল স্টেজে আমাদের যে চিন্তাভাবনাগুলো, সেই চিন্তাভাবনাগুলো থাকে অনেকটাই পিছিয়ে পড়া মানুষদের মতো। পিছিয়ে পড়া মানুষ কথাটা হয়তো ভুল, আদিম মানুষদের মতো, অর্থাৎ যাদের মধ্যে কোনো রকম যুক্তি, বিজ্ঞান, প্রগতিশীলতা আসেনি, যারা সুপারন্যাচারাল পাওয়ারকে ভীষণভাবে বিশ্বাস করে। ধীরে ধীরে তাদের মধ্যে আসে মেটাফিজিক্যাল স্টেজ, অর্থাৎ পুরোপুরি ফিজিক্যাল না, মেটাফিজিক্যাল। বাংলায় করলে এটা দাঁড়ায় 3টি স্তরের নাম দাঁড়ায়: ধর্মতাত্ত্বিক স্তর, আধিবিদ্যক স্তর ও বৈজ্ঞানিক স্তর। এই 3টি স্তরের মাধ্যমে সমাজে কিভাবে পরিবর্তন আসে, মানুষ কিভাবে বিজ্ঞানমুখী হয়ে ওঠে, থিওলজিক্যাল স্টেজে কিভাবে আমাদের মধ্যে আরেকটু বেশি যুক্তি আসে, এবং সর্বশেষে সায়েন্টিফিক স্টেজে কিভাবে আমরা পুরোপুরি যুক্তিশীল একটি মানুষ হয়ে উঠি, তিনি কিন্তু আসলে এই 3টে স্টেজের মাধ্যমে হিউম্যান প্রোগ্রেস অ্যান্ড চেঞ্জের কথাই বলেছিলেন, যা ইতিমধ্যেই আমরা আগের সেমেস্টারগুলোতে পড়েছি, কিন্তু সেগুলো অন্য অ্যাঙ্গেল দিয়ে পড়েছি। তিনি এটিও বলেছিলেন যে যতগুলো প্রাকৃতিক বিজ্ঞান আছে তার মধ্যেও সোশিওলজির জায়গা অন্যতম। To quote, the method that triumphed in mathematics, astronomy, physics, chemistry, and biology must eventually prevail in politics and culminate in the founding of a positive science of society that is called sociology. অর্থাৎ তিনি একটা হায়ারার্কি অফ সায়েন্সের কথা বলেছিলেন, যেখানে তিনি ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সাথেই সোশিওলজিকেও জায়গা দিয়েছিলেন। অর্থাৎ তার প্রত্যেকটা থিওরি যে আসলে প্রোগ্রেসের থিওরি ছিল সেটা আমরা এখন বুঝতে পারছি। তিনি আরো যোগ করেছিলেন, হি ওয়াজ ইন ফ্যাক্ট ইনফারিং দ্যাট প্রোগ্রেস ওয়াজ পসিবল থ্রু অর্ডার। সামাজিক শৃঙ্খলার কথা বলেছিলেন তিনি। তিনি বলেছিলেন, হি ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড সোশ্যাল চেঞ্জেস দ্যাট অকার্ড ইন দ্য আর্লি ইয়ার্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাজ অ্যান এভলিউশনারি প্রসেস। এভলিউশনারি প্রসেস মানে বিবর্তনবাদী প্রক্রিয়া। তাহলে তিনি ছিলেন বিবর্তনবাদী প্রক্রিয়ার এক অন্যতম তাত্ত্বিক, যিনি বলেছিলেন যে সমাজের চেঞ্জ বা প্রোগ্রেস আসে বিবর্তনের মধ্যে দিয়ে। বিবর্তন কি? একটার থেকে আরেকটা। ঠিক যেরকম প্রথমে ধর্মতাত্ত্বিক স্তর, তারপরে আধিবিদ্যক স্তর, তারপরে সায়েন্টিফিক, ইংলিশে বললে থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভ। অর্থাৎ সরল থেকে জটিল হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সরল থেকে জটিল হওয়ার প্রক্রিয়া মানেই কিন্তু আসলে সেই বিবর্তনবাদী প্রক্রিয়া। তিনি তার উপরিউক্ত ধারণাগুলির মাধ্যমেই বিবর্তনবাদকে আমাদের সামনে রেখেছিলেন। ল অফ 3 স্টেজ কথাটা তারা এখানে ব্যবহার করছে, কিন্তু অলরেডি তার ধারণাটা তিনি আগে দিয়ে দিয়েছেন। Koth considered material as well as moral progress to be essential types of progress and social change as a product of internal forces, that too in a linear form. কোথ বস্তুগত এবং আদর্শগত যে প্রগতি, Koth considered material as well as moral progress to be essential types of progress. তিনি বস্তুগত প্রগতি এবং আদর্শগত প্রগতিকে বিশেষ স্থান দিয়েছিলেন এবং বলেছিলেন
সামাজিক পরিবর্তন আসলে যেটা হয় সেটা কিন্তু ইন্টারনাল ফোর্সেসের কারণেই হয় এবং সেটি সরল রৈখিক প্রক্রিয়ায়। যদি আরো সহজভাবে বোঝাই তাহলে আমাদের মধ্যে মনুষ্য জগতে যে পরিবর্তনটা আসে সেটি আসলে আসে বস্তুগত পরিবর্তন। বস্তুগত পরিবর্তন মানে আমরা যদি জামা কাপড়ের দিক থেকে ধরি তখন যেটা ব্যবহার করতাম, আমরা যদি যানবাহনের দিক থেকে ধরি অর্থাৎ চাকার ব্যবহার শিখলাম তখন যেটা ব্যবহার করতাম, আমরা যদি অ্যামিউজমেন্ট হিসেবে ধরি তাহলে তখন যেটা ব্যবহার করতাম, আমরা যদি অস্ত্র হিসাবে ধরি তখন যেটা ব্যবহার করতাম, সেইগুলোর থেকেই তো আস্তে আস্তে পরিবর্তন হয়ে আজকে আমরা এই সমাজে উন্নীত হয়েছি। তাই পরিবর্তন কিন্তু আসলে কোথাও না কোথাও আমাদের আদর্শগত প্রগতি এবং বস্তুগত যে প্রগতি, যে বস্তুগুলোর কথা এখন বললাম, আসলে সেগুলোর দ্বারাই চালিত হয় এই সামাজিক পরিবর্তন। যে সমাজে যত বেশি বস্তুগত ও আদর্শগত প্রগতি আসবে সেই সমাজে তত বেশি সামাজিক পরিবর্তন আসবে এবং পুরোটাই আসবে একটি সরল রৈখিক প্রসেসে, মানে সরল রেখায়। কোতে তাহলে আমরা কি বুঝলাম? কোতে বুঝলাম যে আগে আমরা যা পড়েছি অলরেডি, সোশ্যাল স্ট্যাটিক্স, সোশ্যাল ডাইনামিক্স, ল অফ থ্রি স্টেজেস এবং হায়ারার্কি অফ সায়েন্স, সেগুলোই একটু যদি আমরা গুছিয়ে লিখে দিয়ে আসতে পারি প্যারা করে, তাহলেই আমাদের কোতের প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্টের থিওরি লেখা হয়ে যাবে। সহজ ছিল তবে। মর্গ্যান, এক্ষেত্রে বলে রাখি যে আমরা কোত, মর্গ্যান, কার্ল মার্কস যাই পড়বো না কেন আসলে এরা একই কথা বলেছে, শুধু এদের যে স্টেজের নামগুলো সেইগুলো আলাদা। যেমন উনি নাম দিয়েছিলেন থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল অ্যান্ড পজিটিভ, মর্গ্যান নাম দিলেন স্যাভেজারি, বারবারিজম, সিভিলাইজেশন। স্যাভেজারি মানে ঠিক থিওলজিক্যাল স্টেজের মতো কোতের, যেখানে কিনা মানুষ একদমই আদিম। বারবারিজম মানে আরেকটু উন্নত। সিভিলাইজড মানে যেমন আমরা এখন। এটাকে তিনি আবার মিডল, আপার এইভাবে ভাগ করেছিলেন। সেই ডিভিশনটা আমরা এখানে পাবো এবং এটা মুখস্থ করার, অর্থাৎ এখানে বোঝার কিছু নেই। ঠিক যেরকম উনি স্যাভেজারিতে বলছিলেন যে স্যাভেজারিতে একদম প্রথম দিকে মানুষ কিসের কিসের ব্যবহার করতো, কিভাবে থাকতো, কিভাবে খেত। তারপর আবার বললেন যে মিডল স্টেজে কিভাবে কি করতো, এবং একদম শেষে মানে স্যাভেজারির আপার স্টেজ মানে হচ্ছে যখন স্যাভেজারিটা শেষ হওয়ার মুখে তখন একটা মানে এই প্রত্যেকটা লোয়ার মিডল আপার, লোয়ার মিডল আপার এর মাধ্যমে মানুষ উন্নত হতে হতে পরবর্তী স্টেজে উন্নীত হচ্ছে। আসলে লোয়ার স্টেজে বলছে হিউম্যান বিং লিভড ইন ট্রপিক্যাল অর সাবট্রপিক্যাল ফরেস্টস। এই ট্রপিক্যাল সাবট্রপিক্যাল ফরেস্টে থাকতো এবং ফ্রুটস, নাটস, রুটস এইগুলো তারা খেত। ফল, মূল, শিকড় এইগুলো তারা খেয়েই বেঁচে থাকতো। নাটসও বলেছে, অর্থাৎ বাদামও পড়ছে সেখানে, সব ধরনের। মিডল স্টেজে বলছে হিউম্যান বিংস বিগিন টু ইউটিলাইজ ফায়ার অ্যান্ড ফিশ অ্যাজ ফুড। তারা আগুনের ব্যবহার শিখলো। তার মানে অ্যাকর্ডিং টু মর্গ্যান, স্যাভেজারি স্টেজের মিডল স্টেজে মানুষ আগুনের ব্যবহার শিখলো এবং মাছ খেতে শিখলো। দ্য নিউ ফুড মেড দেম ইন্ডিপেন্ডেন্ট অফ লোকালিটি। এবং যেই মুহূর্তে তারা এই ব্যবহারগুলো শিখে গেল তারা স্থান পরিবর্তন করাও শুরু করে দিল। অর্থাৎ তারা জানে যে যেখানেই যাবে তারা ফল পাবে, যেখানেই যাবে তারা মাছ পাবে, যেখানেই যাবে তারা আগুন উৎপাদন করতে পারবে। তাই এক জায়গায় থেকে লাভ কি, জায়গা পরিবর্তন করো। হিউম্যান বিংস অফ দিস স্টেজ প্রিডমিনেন্টলি ইউজড ক্রুড স্টোনস অ্যাজ উইপন্স। তারা পাথরের ব্যবহারটা শিখলো এবং ক্রুড স্টোনকে তারা এই হিসাবে ব্যবহার করতো। অর্থাৎ পাথরটিকে খুব যে ঘষতো তা না, একটা মোটামুটি ধারালো পাথরকেই ব্যবহার করতো, খুব বেশি ধারালো কিন্তু তারা ব্যবহার করতো না। আমরা এটা দেখবো ঠিক ওই প্যালিওলিথিক, নিওলিথিক, চালকোলিথিক ইংলিশের যেরকম থাকে, ওই হিস্ট্রিতে যেরকম থাকে সেরকম, যে যত মানুষ উন্নত হয় তত তার অস্ত্রগুলোও উন্নত হয়। সুতরাং আগের যে অস্ত্রগুলো ছিল সেগুলো ছিল একটু ভোঁতা, পরবর্তী অস্ত্রগুলো হবে আরো শান দেওয়া। অর্থাৎ এখনো কিন্তু ভোঁতা অস্ত্রই ব্যবহার করতো। আপার স্টেজ হিউম্যান বিংস ইনভেন্টেড বো অ্যান্ড অ্যারো, তীর ধনুকের ব্যবহার শিখলো। ওয়াইল্ড অ্যানিমেলস ওয়্যার অ্যাডেড টু দেয়ার ফুড। হিংস্র বন্য জন্তুকেও তারা খাদ্য হিসেবে ব্যবহার করতে শিখলো। অ্যান্ড হান্টিং বিকেম দেয়ার নর্মাল অকুপেশন। শিকারটা তাদের একটা সাধারণ জীবিকায় পরিণত হলো। উড ভেসেলস অ্যান্ড ইউটেন্সিলস ওয়্যার অলসো ইউজড। তার মানে তারা ওই আসবাব মানে বাসনের ব্যবহার শিখলো যা কাঠ দিয়ে বানানো হতো।
Barbarism. Lower stage, middle stage, upper stage. Human beings entered into the stage of barbarism with the introduction of pottery. মৃৎশিল্প শিখলো। Middle stage, it began with the domestication of animals, অর্থাৎ পশুদেরকে তারা গৃহপালিত পশুতে পরিণত করতে থাকলো। চাষ শিখলো, খাওয়া যায় এমন বীজ থেকে প্ল্যান্টের মাধ্যমে যে মানে কোন কোন গাছ খাওয়া যাবে সেটা শিখলো, বীজের ব্যবহারটা শিখলো, চাষ শিখলো, জলসেচ ব্যবস্থা শিখলো, এবং বাড়ি বানানোর জন্য ইটের ব্যবহার শিখলো। আপার স্টেজে এটাকে বলছে ট্রানজিশনাল ফেজ, কারণ কোথাও না কোথাও আগের স্টেজ থেকে পরের স্টেজে যাওয়ার যে শেষ ধাপ সেটাকে আমরা জানি ট্রানজিশনাল বলে। এই সময় কিন্তু সেটা হয়েছিল। র্যাপিড ইনক্রিজ ইন পপুলেশনটাও কিন্তু এই স্টেজে অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যে পপুলেশন বিশাল হারে বাড়া শুরু করে দিয়েছিল। তারপরে সিভিলাইজেশন, অর্থাৎ আমরা এখন যেরকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সায়েন্স, টেকনোলজি, আরবানাইজেশন, এগুলোর মধ্যে যে মানুষরা বসবাস করছে, সভ্য মানুষরা, আমরা তারা। অর্থাৎ এটুকু বুঝতে পারলাম যে অগাস্ট কোট যেমন ভাবে ভাগ করেছিলেন থিওলজিক্যাল, মেটাফিজিক্যাল এবং পজিটিভ, মর্গানও তাই এবং কার্ল মার্কসও তাই। কার্ল মার্কসের ভাগটা ছিল আবার চারটে: এশিয়াটিক, অ্যানশিয়েন্ট, ফিউডাল, ক্যাপিটালিস্ট। এখানে বলে রাখি এশিয়াটিক মোড অফ প্রোডাকশনটাকে কিন্তু তিনি ডাজ নট কনস্টিটিউট আ স্টেজ ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি। এশিয়াটিক নামের মাধ্যমেই বুঝতে পারছি যে এটা ইউরোপে আমরা দেখতে পাইনি, এটা শুধুমাত্র উনি এশিয়াতেই দেখতে পেরেছিল সেই কারণে। এবং সেই তথ্যগুলো উনি কোথা দিয়ে পেয়েছিলেন? সেই তথ্যগুলো উনি পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে। তার উপর ভিত্তি করে তিনি এশিয়াটিক মোড অফ প্রোডাকশন লেখেন। এক্ষেত্রে আরেকটা ছোট্ট জিনিস বুঝে রাখি, অগাস্ট কোদ বলেছিলেন স্টেজ। কোথাও না কোথাও মানে স্টেজ বলতে সেই স্টেজগুলোতে আমাদের পরিবর্তন কিভাবে আসে। মর্গানও কিন্তু ওই স্যাভেজারি, বারবারিজম আর সিভিলাইজেশনের মাধ্যমে স্টেজের কথাই বলতে চেয়েছিলেন, কিন্তু কার্ল মার্কস সেই স্টেজগুলোকে দেখিয়েছে সেই সময় আমাদের অর্থনৈতিক ভিত্তি কিরকম ছিল সেই অ্যাঙ্গেল থেকে। এই কারণে তার প্রত্যেকটা কথার শেষে মোড অফ প্রোডাকশন আছে, অর্থাৎ উৎপাদন পদ্ধতি, যে আমাদের উৎপাদন পদ্ধতিটা কি ছিল। ফিউডালে আমরা জানি যে আমরা চাষবাসের ওপর জোর দিতাম। অ্যানশিয়েন্টে, ইন দ্য অ্যানশিয়েন্ট মোড অফ প্রোডাকশন, স্লেভারি, মানে অ্যানশিয়েন্ট মানে স্লেভ। ওই যে আমরা বলি যে দাস ব্যবস্থা, সেটা আসলে অ্যানশিয়েন্ট। ওই যে আমরা বলি যে কৃষিকাজ, সামন্ত প্রথা, সেটা আসলে ফিউডাল। আর এই যে আমরা বলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, কমোডিফিকেশন, লেবার মার্কেট, ক্যাপিটাল, এইটা আসলে ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। তাহলে খুব সহজেই বোঝা গেল যে আসলে কার্ল মার্কস যে চারটে অর্থনৈতিক উৎপাদনের পদ্ধতি বলেছিলেন সেগুলো বিভিন্ন সমাজের প্রোগ্রেসের, চেঞ্জের বা ডেভেলপমেন্টেরই রিফ্লেকশন। তিনি দাবি করেছিলেন যে যত নতুন নতুন প্রোডাকশনের ধরন আসবে সমাজের ফোর্স এবং রিলেশন বদলাতে থাকবে। এটাই স্বাভাবিক, কারণ যখন সামন্ত প্রথা ছিল তখন সামন্ত প্রভু ছিল এবং অন্যান্য মানুষজনরা ছিল সামন্ত প্রভু আর তার নিচের সার্ফেরা, লর্ড অ্যান্ড সার্ফ। যখন ক্যাপিটালিজম এলো তখন ক্যাপিটালিস্টস, ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড লেবার্স। তো এইভাবে তো সম্পর্কটা বদলাতে থাকে, এটাই স্বাভাবিক। টু হিম দ্য হিস্ট্রি অফ দ্য hitherto existing society is a history of class struggle। বলে রাখি এটা কার্ল মার্কসের লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টোর ফার্স্ট লাইন, যে পুরো পৃথিবীর ইতিহাসই হলো আসলে শ্রেণী সংগ্রামেরই ইতিহাস। The dichotomous class-based societies would be replaced through a vehement class struggle to usher। শ্রেণী সংগ্রামের মাধ্যমে পূর্ববর্তী সমাজটি বদলে যায় এবং নতুন একটি সমাজ আসে। তার বিশ্বাস ছিল যে কোনো একটি সমাজ আসবে যেই সমাজে কোনো রকম কোনো শ্রেণী থাকবে না, কোনো রকম কোনো স্তরবিন্যাস থাকবে না, প্রত্যেকটি মানুষ সমান হবে। তাহলে এক্ষেত্রে আমরা পড়লাম কার্ল মার্কসের থিওরি, যে তিনি প্রোগ্রেস অ্যান্ড চেঞ্জকে কিভাবে দেখেছিলেন
বা দেখিয়েছিলেন। আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, এক্ষেত্রে ডুরখেইম আর পার্সনস রয়েছে 1.4-এ, 1.3-তে ছিল অগাস্ট কোত, মার্কস, মর্গ্যান। এরকম কেন? কারণ সময়ের ওপর ভিত্তি করে, তাদের ধারার ওপর ভিত্তি করে অগাস্ট কোত, মার্কস আর মর্গ্যান একই সাথে পড়ছে, এবং এই সময় এবং ধারার উপর ভিত্তি করে পার্সন এবং তার সাথে ডুরখেইম আলাদা ধারায় পড়ছে। সেই কারণে সব দেখো একসাথে নেই, ওটা 1.3-তে, এটা 1.4-এ। এইখানে বলে রাখি ডুরখেইম এবং পার্সনসও খুব সোজা। ডুরখেইমের থিওরিতে আমরা কি পড়েছিলাম? ডুরখেইমের থিওরিতে আমরা পড়েছিলাম সলিডারিটির অ্যাঙ্গেল। সলিডারিটি মানে ঐক্য। তিনি বলেছিলেন দুটো সমাজ, একটি সমাজ পুরাতন, একটি সমাজ আধুনিক। পুরাতন সমাজের মানুষরা ছিল সরল, সাধারণ, তাদের বোধ, বুদ্ধি, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধ সমস্ত ছিল হোমোজেনাস, অর্থাৎ একই ধরনের। সেই সমাজে শিক্ষা উন্নত ছিল না, সেই সমাজে ডিভিশন অফ লেবার বা শ্রমবিভাজন, স্পেশালাইজেশন বা বিশেষীকরণ উন্নত মানের ছিল না। সেই সময় মানুষের যে ঐক্য, সেই ঐক্যটা তৈরি হতো তাদের একে অপরের প্রতি ভাব ভালোবাসা, নৈতিকতা, মূল্যবোধের উপর নির্ভর করে। ফর এক্সাম্পল, কোনো একটি বাড়িতে যদি 4 জন সমমানসিকতার মানুষ বাস করে, তাহলে তাদের মধ্যে ঐক্য থাকবেই। কিন্তু কোনো বাড়িতে যদি ভিন্ন মানসিকতার 4টি মানুষ বসবাস করে, তাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। এবার প্রশ্ন হলো যে দুটো সমাজের কথা উনি বলেছিলেন, একটি ছিল আগের সমাজ বা মেকানিক্যাল, যেখানে কিনা কোনো রকম কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ বিদ্বেষ থাকতো না, ঐক্য থাকতো, এবং যেটি কিনা প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, অর্থাৎ শিল্প আসার আগে তৈরি হয়েছিল। শিল্প আসার পরে যেটা তৈরি হবে, অর্গানিক সলিডারিটি। তাহলে মেকানিক্যাল সলিডারিটিতে যা যা দেখা গেছিল, অর্গানিক সলিডারিটিতে তার ঠিক উল্টোগুলো দেখা যাবে। অর্থাৎ এই সমাজে মানুষের নৈতিকতা, মূল্যবোধের কোনো মিল থাকবে না। এডুকেশনটা হাই লেভেলের হবে, হাই লেভেল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাই লেভেল অফ ডিভিশন অফ লেবার, হাই লেভেল অফ এডুকেশন অ্যান্ড হাই লেভেল অফ ডেভিয়েন্স, মানে কারোর সাথে কারোর কোনো মিল নেই। তাহলে তিনি দেখিয়েছিলেন যে ঐক্যের ওপর ভিত্তি করে মানুষ যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি থেকে পরবর্তী ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আসে, সেটাকে তিনি চেঞ্জ হিসাবে দেখিয়েছিলেন, সেটাকেই তিনি প্রোগ্রেস হিসাবে দেখিয়েছিলেন। এবার এক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর দিয়ে রাখি। তিনি বললেন সেই সমাজে ঐক্য ছিল, তার কারণ মানুষের সাথে পার্সোনালি মিশতো, মানে ব্যক্তিগতভাবে। অর্থাৎ আমি কারোর সাথে যখন কথা বলবো, আমার সেই কথা বলার পেছনে কোনো স্বার্থ থাকবে না। আমি তাকে ভালোবাসি, সে আমার প্রতিবেশী হতে পারে, সে আমার গ্রামের হতে পারে, সে আমার দলের হতে পারে, আমি ভালোবাসি বলে কথা বলি, কোনো স্বার্থ নিয়ে না। কিন্তু এখনের সমাজ পুরোপুরি উল্টো। তাহলে প্রশ্ন হচ্ছে, যখন মতের মিল নেই, কোনো কিছুরই মিল নেই, মূল্যবোধের মিল নেই, তাহলে সেই বাড়ির 4টে মানুষ যাদের কিনা কোনো কিছুরই মিল নেই, তাদের মধ্যে ঐক্যটা তৈরি হবে কি করে? কারণ আমরা জানি ঐক্য তৈরি না হলে সমাজ তৈরি হবে না। তাদের মধ্যে ঐক্য তৈরি হবে এইভাবেই যে তারা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে ডিভিশন অফ লেবার অ্যান্ড স্পেশালাইজেশন। তারা প্রত্যেকে জানে যে তাদের সাথে একে অপরের মতের মিল নেই ঠিকই, কিন্তু আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট বলে কোথাও না কোথাও আমরা একসাথে কোঅপারেট করি। ফর এক্সাম্পল, মা, বাবা, ভাই, বোন। বাবা জানে যে সকালবেলায় মা যদি টিফিনটা গুছিয়ে না রাখে, জামা প্যান্টটা আয়রন করে না রাখে, তাহলে বাবা অফিস যেতে পারবে না। ডিভিশন অফ লেবার। এই কারণে বাবা মায়ের মধ্যে মিল না থাকলেও তারা কিন্তু একসাথে বসবাস করছে। মা জানে
যে বাবা যদি অফিস না যায়, বাবাকে যদি অফিসের জন্য তৈরি না করে দিই, তাহলে মাসের শেষে স্যালারি আসবে না, যে স্যালারির ওপরই পুরো বাড়িটি চলে। তাহলে মতের মিল থাকতেই পারে, কিন্তু সেই অর্থনৈতিক দিক, যা কিনা আসলে ডিভিশন অফ লেবারেরই রিফ্লেকশন, সেই দিকটি মাথায় রেখে মা বাবাকে কোঅপারেট করে। ভাই, মানে বাড়ির যে ছোট ছেলে, সে বুঝতে পারে যে সে এই বাড়ির তে থাকার মতো নয়, অর্থাৎ তার চিন্তা ভাবনা সমস্ত অন্যরকম। কিন্তু সে জানে যে যতদিন না আমি বড় হচ্ছি ততদিন আমাকে পড়াশোনা করে একটা নিজের জায়গা তৈরি করতেই হবে। সেই কারণে সে স্কুল যায়, পড়াশোনা করে। হয়তো তার গান বাজনার ইচ্ছা, কিন্তু সেটা করে না, জানে যে আমি এখন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, পরবর্তীকালে আমি আলাদা হয়ে যাব। অর্থাৎ কোঅপারেশনটা পুরোপুরি চলছে এই শ্রম বিভাজনকে কেন্দ্র করে। এবার তুমি বলতেই পারো যে শ্রম বিভাজন তো আসছে অর্থনীতিকে কেন্দ্র করে, অর্থনীতি আসছে ইন্ডাস্ট্রিয়ালিজম, আরবানাইজেশন, এগুলিকে কেন্দ্র করে। হ্যাঁ, সবটাই ইন্টারলিঙ্কড, কিন্তু এই সমাজে অর্থাৎ অর্গানিক সলিডারিটি আমাদের তৈরি হয় এই ডিভিশন অফ লেবারের উপর কেন্দ্র করেই, এবং এর উপর ভিত্তি করেই আমাদের ঐক্য তৈরি হয়। অর্গানিক সলিডারিটি কথাটা কোথা থেকে এসেছে? এটি এসেছে যেইভাবে এভরি পার্টস অফ হিউম্যান অর্গান আর ডিপেন্ডেন্ট আপন ইচ আদার। আমাদের মানব শরীরের প্রত্যেকটি অঙ্গ যেমন একে অপরের উপর নির্ভরশীল। হৃৎপিণ্ড যদি কাজ করা বন্ধ করে দেয়, পুরো সিস্টেমটাই ভেঙে পড়বে, ফুসফুস, অগ্ন্যাশয় সমস্ত বেহাল হয়ে যাবে। সেই কারণে প্রত্যেকে নিজের নিজের কাজ করে চলেছে পুরো সিস্টেমটিকে বজায় রাখার জন্য। অর্থাৎ ফুসফুস হৃৎপিণ্ডকে ভালোবাসে না, হৃৎপিণ্ড ফুসফুসকে ভালোবাসে বলে সে ধুকপুক ধুকপুক করে না। আসলে সবাই জানে যে তারা কাজ করছে সিস্টেমটাকে বজায় রাখার জন্য। এই সিস্টেমটাকে বজায় রাখার জন্যই তারা একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এবং ঠিক সেই কারণেই কিন্তু পুরো সিস্টেমটা চলছে এবং তারা তাদের ঐক্যটাকে বজায় রেখেছে। এটাই হচ্ছে অর্গানিক সলিডারিটি। এই কারণেই এই নামটা অর্গানিক। এটি ছিল আমাদের ডুরখেইম। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো ট্যালকাট পার্সনস। ট্যালকাট পার্সনসও অন্যান্য সমাজতাত্ত্বিকদের মতো যে নামগুলো ব্যবহার করেছিল সেটা হলো প্রিমিটিভ অর আর্কাইক, ইন্টারমিডিয়েট অ্যান্ড মডার্ন। এক্ষেত্রে বলে রাখি, একটা সময় পরে সে বুঝতে পারবে যে আসলে সবাই একই কথা বলছে। প্রত্যেকেরই সেই তিনটে ধাপ, একটি পুরনো, একটি মিডিল, একটি আধুনিক। সেই তিনটের বৈশিষ্ট্যগুলো একরকম। কোথাও না কোথাও অগাস্ট কোথ যে পড়েছে সে এইগুলো লিখে দিয়ে আসতে পারবে, আবার যে পার্সন পড়বে সে অগাস্ট কোথ লিখে দিয়ে আসতে পারবে। এক্ষেত্রে সবটা মনে রাখার একটি পদ্ধতি বলে দিই, টার্মিনোলজি গুলো মনে রাখবে যে কে কোন সময় কোন বৈশিষ্ট্যের কথা বলেছিল। মিডল বৈশিষ্ট্য কি ছিল, মডার্ন বৈশিষ্ট্য কি ছিল, আর্কাইক বৈশিষ্ট্য কি ছিল। সেটা যখনই তোমরা পড়ে নেবে, তখন যে কোনো একটা পড়েই যে কোনো আরেকটা লিখে দিয়ে আসতে পারবে নির্দ্বিধায়, চোখ বন্ধ করে। কারণ প্রত্যেকেরই ক্যারেক্টারিস্টিক সেম, শুধু 19 আর 20। এই 19 আর 20টা যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে কোনো সমস্যাই হবে না। এটি আমাদের গেল। তাহলে এই সমস্ত সোশ্যাল থিঙ্কার্সরা কি বলেছিল ডেভেলপমেন্ট, চেঞ্জ অ্যান্ড প্রোগ্রেসের বিষয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সমাজে কিন্তু ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, চেঞ্জের যে ধারণা সেটি প্রথম থেকেই ছিল। এমন না যে ডেভেলপমেন্ট বলতে নতুন কিছু। এই সমস্ত থিঙ্কার্সরা আগেই ডেভেলপমেন্টের কথা অলরেডি বলে রেখেছিল। ইউনিট 1-এই যেহেতু আমরা আছি, এবার শেষ করি যে ডেভেলপমেন্টের হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডাইমেনশন, যে এইখানে কি বলতে চেয়েছে। বলে রাখি যে পূর্বে ডেভেলপমেন্ট বলতে যা বোঝানো হতো যে একটি দেশ, সেই দেশে কতগুলো ইন্ডাস্ট্রি আছে, সেই দেশে মানুষজন কতটা হ্যাপি সেটা দেখা হতো না, সেই দেশে মানুষজন কতটা অনাহারে আছে সেটা দেখা হতো না। অর্থাৎ আর্থিক দিক থেকে সেই দেশ কত এগিয়ে সেই দিকটার ওপর বিশেষ জোর দেওয়া হতো। সেই সমাজের সামাজিক এবং মানবিক যে দিকটি সেটিকে অবহেলা করা হতো। পরবর্তীকালে আমরা বুঝি যে ডেভেলপমেন্ট মানে কিন্তু আসলে পুরোটাই দ্য হাই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট গ্রোথ
of the fast growing, এখানে বলছে ডেভেলপমেন্ট প্যাটার্ন অফ দ্য পাস্ট ফিউ ডিকেডস হ্যাভ শোন দ্য ফলোইং ট্রেন্ডস। অর্থাৎ আগেকার দিনে ডেভেলপমেন্ট যেভাবে দেখানো হতো, সেখানকার জিএনপি কত আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হাই ইনকাম ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট কান্ট্রিজ, তারা কত বেশি টাকা ইনকাম করতে পারে। সাম লো ইনকাম কান্ট্রিজ হ্যাভ ডেমনস্ট্রেটেড দ্যাট ইট ইজ, কিন্তু একটি আশার কথা হলো যে এই সমস্ত জিএনপি বা বেড়ে চলা ক্যাপিটালিজমের বাইরেও কিছু কিছু অর্গানাইজেশন, যেমন দ্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী বা ইউএনডিপি অনুযায়ী, এই প্রগতিগুলিকে অর্থাৎ এই অর্থনৈতিক প্রগতিগুলিকে যদি স্কিলফুলি ব্যবহার করা যায়, তাহলে মানুষের যত সমস্যা আছে সবকটিকেই মেটানো যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝে রাখি, এক্ষেত্রে আমাদের লেখা রয়েছে, প্রশ্নটা আসবে যে ডেভেলপমেন্টের সোশ্যাল অ্যান্ড হিউম্যান ডাইমেনশন লেখো। সেইখানে আমরা প্রথমে দিচ্ছি যে ডেভেলপমেন্টকে এতদিনে কিভাবে দেখানো হতো, এবং যদি আমরা সেটিকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিভাবে আমরা সেইগুলোকে কাটিয়ে উঠতে পারবো, অর্থাৎ যে ব্যাকড্রপস গুলো থাকে। Against this backdrop, there has been a perspective shift in conceptualizing development. The realization is that economic growth is essentially for humanity, but it should be seen only as a means of improve human choices. অর্থাৎ ডেভেলপমেন্ট বলতে আমরা যা বুঝবো তা যেন সম্পূর্ণ মানুষের উন্নয়নের জন্য হয়, সেটা শুধুমাত্র একটা নির্দিষ্ট সেকশনের উন্নয়নের জন্য নয়। অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যে ইউএনডিপির কথা আগে বললাম, যাদের রেকমেন্ডেশনে এই জিনিসগুলো হয়েছিল, বলছে যে দ্য থ্রি এসেনশিয়াল ওয়ান্স আর দেয়ার ফর পিপল। এ, টু লিড এ লং অ্যান্ড হেলদি লাইফ, যে মানুষ একটি দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাবে, তারা জ্ঞান অর্জন করবে এবং তাদের যে সমস্ত রিসোর্সগুলো প্রয়োজন সেই রিসোর্সগুলোতে তাদের অ্যাক্সেস থাকবে। এটাকেই তারা হিউম্যান ডেভেলপমেন্ট বলতে উল্লেখ করলো। Additional choices ranging from political, economic, and social freedom to opportunities for being creative and productive and enjoying personal self-respect and guaranteed human rights are also inseparable parts of human rights. অর্থাৎ আমার অর্থনৈতিক, সামাজিক এবং তার সাথে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে স্বাধীনতা, সুযোগ, সেগুলো যেন প্রত্যেকটা মানুষ পায়, তার সাথে তার সেলফ রেসপেক্ট, অর্থাৎ একটি মানুষ যতটা সম্মান এক্সপেক্ট করে প্রত্যেকটি যেন পায়, এগুলো আসলে হিউম্যান রাইটস এর মধ্যে ফেলছে, এবং এই হিউম্যান রাইটসটাকেই কোথাও না কোথাও বলছে যে ডেভেলপমেন্টের একটি উল্লেখযোগ্য অঙ্গ। UNDP depicts two sides of human development. A, the formation of human capabilities such as improved health, knowledge and access to resources, যেটা আমি অলরেডি বললাম, the people making use of these capabilities for productive purposes, being active in cultural, social and political affairs. অর্থাৎ এক তো আমি মানুষকে সক্ষমতা দেব যে তুমি স্বাস্থ্য দিক থেকে তুমি সমস্ত সুবিধা পাবে, জ্ঞানের দিক থেকে সমস্ত সুবিধা পাবে, উল্টো দিকে সেগুলোকে যাতে তারা প্রোডাক্টিভ ভাবে ব্যবহার করে, তাদের সংস্কৃতি, সমাজ এবং রাজনৈতিক ধরনটিকে উন্নত করার জন্য সেই দিকটিও আমাদের দেখতে হবে। অর্থাৎ জ্ঞান, স্বাস্থ্য, রিসোর্স, এইগুলো হবে মানুষের জন্য, এগুলি কেউ কখনো বেঁধে রাখতে পারবে না। The human development approach puts equal emphasis on the production and distribution of resources, expansion and use of human capabilities, scope of choice, livelihood security, participatory process, social, economic and political freedom. আমরা অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বাধীনতার কথা আগেই বললাম, তার সাথে এখানে যোগ করেছে যে উৎপাদন এবং বন্টনের যে উৎস, তার উপর সবার সমান অধিকার, হিউম্যান ক্যাপাবিলিটিজের এক্সপ্যানশন, ব্যক্তিগত পছন্দকে আরো ব্যক্তিগত পছন্দের পরিধিটাকে আরো বিস্তৃত করা, লাইভলিহুড সিকিউরিটিটা আমরা বুঝবো এইভাবে যে আমরা যে বেঁচে আছি, সেই বেঁচে থাকার জন্য সরকার আমাকে কি কি আশ্বস্তি দিচ্ছে, এবং আমি যদি কোনো রকম কোনো দুর্ঘটনায় মারা যাই বা আমার যদি কাজ করতে করতে কিছু হয়ে যায়, তাহলে সরকার আমার জন্য কি করবে। আমরা জানি এরকম অনেক সরকারি পলিসির উদাহরণ আছে। পার্টিসিপেটরি প্রসেস, যে আমি সমাজের উন্নয়নে এবং অন্যান্য কাজে কতটা নিজেকে পার্টিসিপেট করার অধিকার আমি পাবো।
concern against ruthless etc growth. Following the conventional path of growth, the world has become more polarized and the gulf between the poor and the rich has widened further. আমরা এই কথাগুলো অনেকবার শুনেছি যে বড়লোক আরো বড়লোক হচ্ছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, কারণ কোথাও না কোথাও ভীষণভাবে ক্যাপিটালিজমের উপর জোর দেওয়া হতো এবং গরিবকে আরো বেশি এক্সপ্লয়েট করা হতো। তো কোথাও যেন সেই জিনিসগুলোকে ভেঙে দিয়ে ডেভেলপমেন্টের একটা নতুন পাথ তৈরি করাই যেন এই হিউম্যান ডেভেলপমেন্টের একটি উদ্দেশ্য ছিল, যেটা আমরা পড়ছি। সেই কারণে পয়েন্টটার নামই কনসার্ন এগেনস্ট রুটলেস এটিসি গ্রোথ। It was jobless growth since the economy grew but did not expand the opportunities for employment for large sections of the population. সমাজে একটি নির্দিষ্ট সেকশনের মানুষ অনেক টাকা ইনকাম করছে, কিন্তু বেকারত্বে সমাজটি ভরে যাচ্ছে। এটি কিন্তু কোনো ডেভেলপমেন্টের ইন্ডেক্স হতে পারে না। সবসময় একটি দেশে সমস্ত মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, অধিকার সুনিশ্চিত থাকবে। আসলে এটিই ডেভেলপমেন্ট। কিন্তু আমরা দেখে এসেছি এতদিন ধরে কান্ট্রিটা ডেভেলপড হয়েছে, কিন্তু সেখানে দারিদ্রতার হারও সমানে বেড়েছে। এবং এই কারণেই কোথাও না কোথাও মানুষের যে রাজনৈতিক, সামাজিক, তার সাথে সাংস্কৃতিক পরিচয়, সেগুলির অবক্ষয় ঘটেছে, অর্থাৎ সেগুলো হারিয়ে গেছে, মিশে গেছে। অর্থাৎ এই যে প্রগতিটা এসেছে বা গ্রোথ এসেছে, প্রগতির বাংলা যদিও মানে ইংলিশ যদিও প্রোগ্রেস, এক্ষেত্রে গ্রোথ কথাটা ব্যবহার করেছে। গ্রোথ এসেছে কিন্তু ভয়েসলেস গ্রোথ, যেখানে কিনা যে অবদমিত, তার অবদমিত মানে মার্জিনালাইজ সেকশন, যারা প্রান্তিক, নারীরা, শিশুরা, বৃদ্ধরা, তাদের কোনো রকম কোনো বলার অধিকার নেই। অর্থাৎ তুমি গরিব, মার্জিনালাইজড মানে তোমাকে যে কোনো জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে, সেখানে ড্যাম তৈরি করা হবে, সেখানে অভয়ারণ্য তৈরি করা হবে, সেই জায়গাটাকে সরকার নিজের জন্য বা সবার উন্নতিকল্পে ব্যবহার করবে। অর্থাৎ আমরা দেখেছি যে কোনো একটি নির্দিষ্ট সেকশনের মানুষকে বঞ্চিত করে অন্যান্য সেকশনের মানুষরা ডেভেলপমেন্টের স্বাদ পেয়েছে। এগুলোর বিরুদ্ধেই প্রশ্ন তোলা হয় এই নতুন হিউম্যানিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে। এর সবের বিরুদ্ধেই ইউএনডিপি বলে, ডেভেলপমেন্ট দ্যাট perpetuates today's inequalities is neither sustainable nor worth sustaining. এমন পরিবর্তন, যে পরিবর্তন কিনা অসাম্য তৈরি করে, সেই পরিবর্তনটা কোনোদিনও সাস্টেনেবল বা মূল্যবান হতে পারে না। সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়টা আমরা পরবর্তী ক্ষেত্রে বুঝবো। সাস্টেনেবল বলতে বোঝায় যে তুমি তো সমস্ত রিসোর্স ব্যবহার করছো, তো তুমি একা কেন ব্যবহার করছো, পরবর্তীকালে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কিছু ছেড়ে যাও, তাই যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো। অর্থাৎ আমরা দেখেছি অ্যাড গুলো, যে বিদ্যুৎ পোড়াবেন না, সিগন্যালে দাঁড়িয়ে থাকলে গাড়ির চাবি ঘুরিয়ে রাখুন, যাতে কিনা স্টার্ট বন্ধ করে রাখুন। তার মানে কি, পুড়িও না, তেল পুড়িও না, বিদ্যুৎ পুড়িও না, যাতে তোমার পরবর্তী প্রজন্ম সেই লাভ গ্রহণ করতে পারে। এটি ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্ট। তো সেটাই বলছে যে এক দলকে বঞ্চিত করে আরেক দলকে সুবিধা দেওয়া, এটা কোনো রকম কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা কোনো ডেভেলপমেন্টই না। এটা আসলে ডেভেলপমেন্ট হবে আসলে যেটার দ্বারা মানুষ মুক্ত হবে। এক্ষেত্রে বলে রাখি, ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম কথাটি কিন্তু অমর্ত্য সেনের একটি কনসেপ্ট, যেখানে আমরা দেখি উনি বলছেন যে ডেভেলপমেন্ট মানে আমার কাছে, মানে আমি যদি গরিব মানুষ হই, আমার কাছে সমস্ত সুযোগ থাকবে, যেটাকে ব্যবহার করে আমি মুক্ত হতে পারি। সমস্ত আমার জীবনের যত বাধা বিঘ্ন বাউন্ডারিজ আছে, যা যা আমাকে বেঁধে রেখেছে, তাহলে ডেভেলপমেন্টটা হবে হচ্ছে এমন একটা পলিসি যা মানুষকে মানুষের বাধাগুলি থেকে মুক্ত করতে পারবে। সেটিই হবে পরিবর্তনের আসল উদ্দেশ্য এবং মুখ। এই বিখ্যাত কনসেপ্টটি অমর্ত্য সেনের দেওয়া, যে প্রত্যেকে সমান সুযোগ পাবে। সে এবার ভাববে যে সে কোন সুযোগটা নেবে, কোন সুযোগটা ব্যবহার করে সে কতদূর যাবে।
কারণ রিসোর্স যদি লিমিটেড হয় তাহলে মানুষ সবটা ব্যবহার করতে পারে না। ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি যে তুমি গরিব, খুব ভালো নাম্বার নিয়ে এইচএস পাশ করেছো ঠিকই, কিন্তু যেহেতু তোমার টাকা নেই সেই কারণে তুমি সায়েন্স পড়তে পারবে না। বলছে না, এরকম হতে পারে না। তাকে তুমি টাকা দাও, সে সায়েন্স পড়বে নাকি সে জেরক্স মেশিন কিনে জেরক্সের দোকান খুলবে সেটা তার ইচ্ছে। তুমি এসে তাকে বলতে পারো না এই নাও টাকা দিলাম তুমি আরো পড়াশোনা করো, কারণ তার হয়তো অন্যান্য চিন্তা ভাবনা থাকতে পারে। অর্থাৎ পরিবর্তন মানে এমন কিছু যা মানুষকে মানুষের মতো করে ভাবতে শেখাবে। সে তার ইচ্ছা মতো সমস্ত কিছু করতে পারবে এবং সেটিকে ব্যবহার করে সে মুক্ত হতে পারবে, যা তাকে সমস্ত সম্ভাবনার সামনে দাঁড় করাবে এবং সে সবকিছুকে সে অ্যাভেলেবেল করতে পারবে। সে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত ফেসিলিটি পাবে, অপরচুনিটিস পাবে, ফ্রিডম গুলো পাবে। এটিই হলো আসলে ডেভেলপমেন্ট অ্যাজ আ ফ্রিডমের কনসেপ্ট। তাহলে এখানে আমরা কি পড়লাম? এখানে আমরা পড়লাম ডেভেলপমেন্টের সামাজিক এবং মানবিক যে দিকটি, যেখানে আমরা প্রথমে পড়লাম যে ডেভেলপমেন্ট বলতে আসলে প্রথমে যা ছিল, হিউম্যান ডেভেলপমেন্টকে আমরা কিভাবে বদলাতে পারি। এই রুটলেস যে গ্রোথ এতদিন ধরে চলে আসছিল সেটার বিরুদ্ধে কিভাবে কি করা যায় এবং কোনটি আসলে ডেভেলপমেন্ট কোনটি ডেভেলপমেন্ট না, এবং সবশেষে ডেভেলপমেন্ট জিনিসটি আসলে কি অ্যাকর্ডিং টু অমর্ত্য সেন। এইখানে আমরা পড়ছি প্যারাডাইম শিফট ইন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস, অর্থাৎ একটি পরিবর্তন ঘটেছিল। পরিবর্তনটি কোথায় ঘটেছিল? ডেভেলপমেন্টের স্ট্র্যাটেজিতে। তাহলে আমরা কিন্তু আসলে উপরে যেটা পড়লাম সেটিই পড়লাম, যে হঠাৎ করে এই পরিবর্তনটি আসেনি, কোথাও না কোথাও এই পুরো স্ট্র্যাটেজিতেই একটি পরিবর্তন এসেছিল, যেই পরিবর্তনটা একদিনে আসেনি, ধীরে ধীরে এসেছে। যেভাবে দেখা হতো এবং নতুন ভাবে যেভাবে ডিফাইন করা হলো ডেভেলপমেন্টটাকে। তাই ফার্স্ট পয়েন্টে রয়েছে যে এই নতুন ডেভেলপমেন্ট প্রসেসে একটি রাষ্ট্রের রোল কি হবে। স্বাভাবিক বিষয়, পরিবর্তন যেখানে অর্থনীতির সাথে যুক্ত, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেই পরিবর্তনটি তো রাষ্ট্রের হাত ধরেই আসে। রাষ্ট্রই সে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যে সেখানকার মানুষরা গরিব থাকবে না তারাও সমান সুযোগ পাবে। তাই আমরা এখানে দেখছি পয়েন্ট এ তে যে কিভাবে রাষ্ট্র একটি সমাজের ডেভেলপমেন্টে অংশীদার হিসাবে কাজ করে, ফ্যাসিলিটার অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। ফোকাস অন এম্পাওয়ারমেন্ট অফ দ্য মার্জিনালাইজড। আগেরটায় আমরা কি পড়লাম? যে ডেভেলপমেন্ট এতদিন কিভাবে হয়ে এসেছে, পুয়ার সেকশন, মার্জিনালাইজ সেকশন, ওমেন্স, এদের অপারেশন, মানে এদেরকে অবদমিত করা হয়েছিল, এদেরকে ডেভেলপমেন্টের থেকে সরিয়ে রাখা হয়েছিল, যে এরা ডেভেলপমেন্টের কোনো স্বাদ পায় না। তার মানে তাদের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে যারা আসলে পিছিয়ে আছে। বিষয়টি কিন্তু আসলে খুবই সোজা। বিষয়টা তোমরা হয়তো চোখের সামনে দেখছো অনেকগুলো লাইন, আমি জাস্ট দুটো তিনটে লাইন বলছি, কিন্তু এই দুটো তিনটে লাইনেই আসলে মোদ্দা কথা সেটাই লুকিয়ে আছে যেটা এখানে লুকিয়ে আছে। আমরা যদি পুরো বিষয়টিকে জিস্টে বুঝে নিতে পারি এবং তারপরে এই ইংলিশগুলো পড়ি এবং কোথাও না কোথাও পরীক্ষার হলে কিছুটা মুখস্থ এবং কিছুটা নিজের ভাষায় লিখে আসি, তবেই কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ। The World Development Summit 1995 talks about people's initiative, যে মানুষ ইনিশিয়েটিভ নেবে, people's empowerment and strengthening capacities of the people. মানুষের শক্তি বৃদ্ধি করো, মানুষের হাতে ক্ষমতা তুলে দাও, মানুষকে তুমি শক্তিশালী করো, তবে পরিবর্তন আসবে। এই যে কনসেপ্টটা। Regarding the objectives of development, it specifically mentions that empowering people, particularly women, to strengthen their capacities is the main objective of development and its principal resource. যে কথাটা এখনই বললাম। Empowerment requires the full participation of people, of
in the formulation, implementation, and evaluation of decisions determining the functioning and well-being of societies. অর্থাৎ বুঝতেই পারছো যে যেই কথাগুলো আসলে বাংলায় বলছি এই কথাগুলিরই জিস্ট। তো তোমাদের যেটি করতে হবে যে সেইগুলো কথাগুলো বুঝে এইটা মুখস্থ করে নেওয়া। To ensure the full participation of the people, it is pointed out that the state should provide a stable legal framework. অবশ্যই বললাম যে স্টেটের তার মানে তো রোলটাই পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেটই তার কনস্টিটিউশনের মাধ্যমে, তার বিভিন্ন সুযোগ সুবিধাগুলির মাধ্যমে অন্যদেরকে সুযোগ করে দেবে যাতে তারাও অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ এই অংশীদারিত্ব, এই রিপ্রেজেন্ট করা, যে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে এই বৃহৎ স্টেটের আন্ডারে, বা স্টেট তাদেরকে উদ্বুদ্ধ করবে, বা স্টেট তাদেরকে জায়গা করে দেবে অংশীদারিত্বের জন্য, এই পুরো জায়গাটি কিন্তু স্টেটের হাতেই রয়েছে যে স্টেট কিভাবে চালিত করবে। Certain important dimensions have emerged. These encompass: A, all initiatives for empowerment of the marginalized groups should be in accordance with the prescribed rule of the land. 2, the state will selectively co-opt people's initiative as and when required. The civil society organizations would play a significant role for empowerment of the marginalized. লাস্টের দিক থেকে যদি শুরু করি, আমাদের যে বুদ্ধিজীবী সমাজ আছে সেই সমাজটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে যারা পিছিয়ে পড়া সেকশন, প্রান্তিক সেকশন, যারা মার্জিনালাইজড, তাদেরকে, তাদের দাবি, তাদের চাহিদাগুলিকে রাষ্ট্রের কাছে আনতে, তাদেরকে এম্পাওয়ার্ড করতে। অর্থাৎ তারাই কিন্তু আসলে কোথাও না কোথাও প্রেশার গ্রুপ, যারা রাষ্ট্রকে সমানে চাপ দিতে থাকে যে তুমি কিন্তু মার্জিনালাইজডকে দেখছো না, তুমি কিন্তু পুয়ার সেকশনকে দেখছো না, তাদের একটু দেখো। এই বিষয়টি কিন্তু সিভিল সোসাইটি করে থাকে, এবং এই জিনিসটি উঠে এলো আমরা যখন পড়ছি এই ডাইমেনশন, মানে ডেভেলপমেন্টের একটা নতুন স্ট্র্যাটেজি হিসাবে। তার সাথে 2, দ্য স্টেট উইল সিলেক্টিভলি কো-অপ্ট পিপলস ইনিশিয়েটিভ। বিতে রয়েছে দ্য স্টেট উইল সিলেক্টিভলি কো-অপ্ট পিপলস ইনিশিয়েটিভস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড। রাষ্ট্র চিহ্নিতকরণ করবে কখন কোন কোন স্থানে জনগণের ইনিশিয়েটিভ প্রয়োজন, এবং সেই অনুযায়ী তারা জনগণের জায়গা করে দেবে। অর্থাৎ থাকে না যে আমি আমার সাধারণ জনগণ, মানে একটা স্টেট তার সাধারণ জনগণের মাধ্যম থেকে বেছে নিচ্ছে যে কোন সময়ে তার জনগণের থেকে নির্দিষ্ট কোঅপারেশন প্রয়োজন। এবং প্রথমটি ছিল যে এম্পাওয়ারমেন্টের জন্য, মার্জিনালাইজড সেকশনকে এগিয়ে নিয়ে আসার জন্য ল্যান্ডের যে নির্দিষ্ট রুল আছে সেই রুল অনুযায়ী স্টেট চলবে। অর্থাৎ এই পুরো চ্যাপ্টারটায় আমরা পেলাম, এক, ডেভেলপমেন্ট বলতে প্রথমে কি বোঝানো হতো সেটি দুই ধরনের থিওরিজদের কাছ থেকে বুঝলাম। প্রথমে বুঝলাম কোথ, মর্গ্যান এবং মার্কসের থেকে, পরবর্তী ক্ষেত্রে বুঝলাম ডুরখেইম এবং পার্সেল থেকে। তারপরে আমরা বুঝলাম যে পরিবর্তন জিনিসটি আসলে কি, কিভাবে দেখা হতো, পরিবর্তন মানে কি ছিল, পরবর্তী ক্ষেত্রে পরিবর্তনে সামাজিক এবং মানবিক দিকটি কিভাবে নিযুক্ত করা হয়েছিল, এই সামাজিক এবং মানবিক দিকটি কিভাবে আমরা ফ্রুটফুল করে তুলতে পারি, সেটি কিভাবে রিডিফাইন্ড হলো, সেটিতে স্টেটের কতটা হাত আছে, মানে স্টেটের কতটা করণীয় আছে, কত কি স্টেটের একটা ভূমিকা, স্টেটের ভূমিকা কতটা আছে, এবং কোথায় কোথায় কি কি চেঞ্জ আসা উচিত। তাহলে এটি আমাদের শেষ হলো MSO3 ইগনোর ইউনিট 1। আমরা পরবর্তী ভিডিওতে ইউনিট 2 এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব। আজকের জন্য তাহলে এতটা।